ওই পজেস কেসটা দেখে আসার পর মানে এক কথা তুমি বলতে পারো যে আমার জীবনে পুরোপুরি বিভীষিকা নেমে গেছিল। বলছে যে দেখো ওই প্রপার্টিটা হঠাৎ করে অভিশপ্ত হয়ে গেছে। বলছে ওই বাড়িটাতে ওনার হবু জামাই মারা গেছে 2015 বা 16। ওই টাইমে আমি একটা মানে আমি ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছিলাম, কমপ্লিট করে নিয়ে আমি একটা জব জয়েন করে নিয়েছিলাম। 11টা থেকে 8টা অবধি আমার ডিউটি ছিল। খুব ভালো অ্যাটমসফিয়ার অফিসের ছিল। আর ওই টাইমে মানে সত্যি বলতে আমার একটা প্রিয় মানুষের সঙ্গে খুব ভালো, মানে কী বলবো, আমার সঙ্গে একজন খুব ভালো প্রিয় মানুষ ছিল, ঠিক আছে, যার সাথে আমার গুড মর্নিং থেকে একদম গুড নাইট অবধি সারাক্ষণ কথাবার্তা চলতো। গুরু ভাইয়ের সঙ্গে আমার তখন কেবল প্রথম আলাপ, সব কিছু একটা ব্যালেন্সে চলছিল, ঠিক আছে। এবার দেখো সত্যি বলতে সবার জীবনে সুসময় আসে, কিন্তু বেশিদিন দীর্ঘস্থায়ী হয় না, আমারও হয়নি। গুরু ভাইয়ের সঙ্গে যখন বিভিন্ন আমি এক্সপ্লোরে যেতাম বা ছুটির দিনে মনে করো কোথাও যেতাম আমি এক্সপ্লোরিং করতে, তো সেই টাইমে কি হয়েছিল, নৈহাটিতে একটা বাড়ি ছিল, সেই বাড়িতে একটা পজেস কেস ছিল। ওই পজেস কেস আমরা দেখতে গেছিলাম। যখন আমি ওই পজেস কেসটা দেখতে যাচ্ছি, তো ওই টাইমে আমার ওই পাড়া থেকে একটা ফোন এসেছিলো বন্ধুর, ওর নাম হচ্ছে সুরজিৎ। ওর বোনের বিয়ে ঠিক হয়েছে কৃষ্ণনগরে। তো বিয়ে আর কন্যাযাত্রী দুটোতেই কিন্তু আমি ইনভাইটেড। আমার খুব ভালো লাগলো যাওয়ার টাইমে নিউজটা শোনার পর। তো আমি পজেস কেসটা শুনে আসলাম, দেখে আসলাম যে কীভাবে কী করছে গুরু ভাই অ্যাকচুয়ালি। ওই পজেস কেসটা দেখে আসার পর মানে এক কথা তুমি বলতে পারো যে আমার জীবনে পুরোপুরি বিভীষিকা নেমে গেছিলো। কেন বিভীষিকা নেমে গেছিলো, যে ওই ঘটনা মানে ওটা দেখে আসার পর থেকে আমি এখন চিন্তা করি, আমি এখন ক্যালকুলেট করে বুঝতে পারি যে আমার লাইফে কিন্তু প্রচুর নেগেটিভ ইম্প্যাক্ট পড়েছিল। কীভাবে, যে তারপরেই কী হলো, যে আমার যেখানে আমি কাজ করতাম এত ভালো অ্যাটমসফিয়ার ছিল, আমাকে এতটা দূরে ট্রান্সফার করে দেওয়া হলো যেখানে মানে আমার আপ ডাউন করতেই 2.5 থেকে 3 ঘন্টা বা 3.5 ঘন্টার কাছাকাছি লেগে যাচ্ছিল ওরা মিলিয়ে। হ্যাঁ, একদম আপ ডাউন করে। তো ওরা কোনো অ্যাকোমোডেশন দিচ্ছিল না, তো আমাকে কাজটা ছাড়তে হলো। আর এই সুরজিতের বোনের বিয়ের ঠিক 5 থেকে 7 দিন আগে তার সঙ্গে আমার বিচ্ছেদ হয়ে গেল, যার সঙ্গে আমার এত একটা ভালোবাসা ছিল, মানে সেই ভালোবাসা নর্মাল ভালোবাসা না, মানে একেবারে পুরোপুরি ধরে নিতে পারো মরণ বাঁচনের লড়াই। তার সঙ্গে কিন্তু আমার একটা বিচ্ছেদ হয়ে গেল হঠাৎ করে। মানে আমি যদি খুব ভুল না করি, শেষ পডকাস্ট করে তুমি আমি গাড়িতে করে চুচুড়ার ওদিকটাতে গেছিলাম। এক্স্যাক্টলি। একদম রাত ছিল। সেই সময় আই থিঙ্ক তোমার এই রিলেশনশিপের ব্যাপারে আমাকে বলেছিল। অল্প বিস্তর তোমাকে বলেছিলাম, পুরোটা বলিনি। আজকে তোমাকে ইনিশিয়ালি বললাম এটা, ঠিক আছে, কারণ ওই মোমেন্টে আমার এমন ডিপ্রেশনে আমি চলে গেছিলাম যে আমার কাছে তখন নেক্সট টাইম যখন কোনো ফোন বা মেসেজ আসতো না, আমার বারবার মনে হতো সে করেছে, ঠিক আছে, মানে এরকম একটা ইম্প্যাক্ট পড়ে গেছিল। 2015টা হয়তো অনেকের জন্যই প্রবলেমেটিক ছিল। এক্স্যাক্টলি, আমার জন্য তো বিশেষ করে ছিলই। আমার জন্য। আচ্ছা আচ্ছা। তো এইবারে দেখো মানে মেনলি দেখো, তুমি যেই সিচুয়েশন তুমি সাফার করছো, ওই সিচুয়েশন থেকে তোমাকে কেউ বের করতে আসবে না, তোমাকে তোমার সিচুয়েশন থেকে নিজেই বেরোতে হবে। তো আমি চিন্তা ভাবনা করলাম যে কি করা উচিত আমার এই টাইমে। আমি দেখো আমি অ্যাকচুয়ালি কৃষ্ণনগরে যাওয়ার আমার কোনো প্ল্যান ছিল না, কারণ আমি ভিড় থেকে একটু দূরেই থাকি, ঠিক আছে। তো আমি চিন্তা করলাম যে এক প্রকার রাগ করেই বলতে পারো, আমি কৃষ্ণনগর গেলাম। ওখানে গিয়ে একজন ভদ্রলোকের সঙ্গে আমার পরিচয় হলো। ভদ্রলোকের বয়স আন্দাজ ধরে নাও 57-58 বছর, ঠিক আছে। তো উনিও খাবার জন্য ওয়েট করছে, আমি ওয়েট করছি। মানে কথার মাধ্যমে বুঝতে পারলাম যে ওনার বাড়ি শ্যামনগরে, আমার বাড়ি কাঁচরাপাড়াতে। তো এই সোর্সে আমার দুজনের সঙ্গে খুব ভালো একটা আলাপ হয়ে গেল। হঠাৎ সুরজিৎ এসে মানে আমাদের দুজনকে একসঙ্গে কথা বলতে দেখে ওই ভদ্রলোককে বলছে যে মেশো, এবার তুমি ঠিক লোকের সঙ্গে কথা বলছো, ঠিক মানুষের সঙ্গে তুমি কথা বলছো। আমি তোমাকে বলেছিলাম না আমার একটা বন্ধু রয়েছে বিভিন্ন 100 প্লেস ভিজিট করে, ও একাই যায়, আমাকে ওনাকে এভাবে বলছে ও একাই যায়, তুমি কি তোমার প্রবলেমটা ওকে বলতে পারো, ঠিক আছে। তো ভদ্রলোক খুব ইমপ্রেসড হয়ে গেছিলো ওই টাইমে। তো আমরা কথা বলতে বলতে বাইরে চলে গেছিলাম। বাইরে গিয়ে আমাকে উনি জিজ্ঞেস করছে যেরকম তুমি কোথায় কোথায় গেছো, সত্যি কি চোখে দেখা যায় জিনিসগুলো। এবার দেখো সবাইকে সব কথা বলা যায় না, তুমি এমন কিছু পাবলিক পাবে যারা শুনতে ভালোবাসে কিন্তু বিশ্বাস করে না, ঠিক আছে। তো আমি ইনিশিয়াল লেভেলে ওনাকে বলছিলাম। তো ভদ্রলোক না কিছুক্ষণ চিন্তাভাবনা করলো, করে যে উনি যে এতটা স্ট্রেট ফরওয়ার্ড হবে আমি সত্যি বুঝতে পারিনি। আমাকে ডাইরেক্টলি বলছে যে তুমি আমার বঙ্কিমনগরের প্রপার্টিটা ক্লিয়ারেন্স করতে পারবে। হঠাৎ করে বঙ্কিমনগরের একটা প্রপার্টি নিয়ে উনি খুব গন্ডগোলের মধ্যে পড়ে রয়েছে। আর ক্লিয়ারেন্স বলতে কীরকম ক্লিয়ারেন্স, বলছে যে দেখো ওই প্রপার্টিটা হঠাৎ করে অভিশপ্ত হয়ে গেছে, হঠাৎ করে অভিশপ্ত প্রপার্টিটা হয়ে গেছে। অভিশপ্ত হঠাৎ করে হয় না, যদি বলছে উনি ওনার হিসাবে অভিশপ্তটা হঠাৎ করে হয়ে গেছে, আগে এরকম ছিল না, হঠাৎ করে হয়ে গেছে। আমি বললাম দেখুন আমি তো ক্লিয়ারেন্স করি না, ক্লিয়ারেন্স যিনি করেন সে নিয়ে আমার একজন তন্ত্রসাধক রয়েছে, মানে তখন গুরু ভাইয়ের সাথে কেবল আমার আলাপ, বুঝতে পারছো, ওনার সঙ্গে টুকটাক জায়গায় আমি যেতাম। তো আমি বললাম যে এরকম একজন রয়েছে তন্ত্রসাধক, উনি তো ফোন ইউজ করেন, ওনার একজন শিষ্যর নাম্বার আমি ওনাকে দিয়ে দিলাম, বলে যে আপনি ওনার সাথে কন্ট্যাক্ট করুন, আমার কথা বলবেন, উনি আপনাকে হেল্প করে দেবে, কোনো অসুবিধা খুব একটা হবে না। উনি খুব খুশি হলো। পরের দিনকে আমার একটা ইন্টারভিউ ছিল, আমি ইন্টারভিউ দিয়ে এসেছি। ইন্টারভিউ দিয়ে মোটামুটি 5:30-6টা বাজে বাড়িতে এসেছি, লাঞ্চ করছিলাম। গুরুভাইয়ের চেম্বার থেকে ফার্স্ট ফোন আসলো আমার কাছে একটা। ফোন করে আমাকে গুরুভাই বলছে যে তুমি আমার নাম্বার কি কোনো
ওই শ্যামনগরে থাকি এরকম কাউকে কি দিয়েছো? আমি হ্যাঁ, ওনার একটা প্রবলেমে পড়েছে, ওই জন্য আমি দিয়েছি, ওনার একটা হাউস ক্লিয়ারেন্সের ব্যাপার রয়েছে, ওই জন্য আপনার নাম্বারটা আমি দিয়েছি। বলছি তুমি পুরোটা শুনেছো কী হয়েছে অ্যাকচুয়ালি? আমি বললাম যে আমি যেটুকু শুনেছি যে ওনার একটা প্রপার্টি হন্টেড হয়ে গেছে কোনো কারণের জন্য, আর সেটা বঙ্কিমনগরে অবস্থিত, আমি যেটা শুনেছিলাম। বলছে যে ওখানে ওই বাড়িটার মধ্যে অ্যাকচুয়াল কী ঘটনা ঘটে তোমায় কিছু বলেছে? এলাম না, কিছু বলেনি। বলছি ওই বাড়িটাতে ওনার হবু জামাই মারা গেছে, আর সেই মৃত্যু নর্মাল মৃত্যু না, অকাল মৃত্যু ঘটেছে পুরোপুরি। আর ওই বাড়িটার মধ্যে মানে ইদানিং সময় একটা বাচ্চার কান্নার আওয়াজ পাওয়া যাচ্ছে, আর একটা মহিলা শ্যাডোই ফিগার হঠাৎ করে দেখা যাচ্ছে। ঠিক আছে, ওনারা আজকে 8:30 9টা নাগাদ আসছে। ঠিক আছে, সবাই মিলে আসছে আমার চেম্বারে, আমি ডেকেছি, পারলে তুমিও একবার এসো, কারণ তুমি যেহেতু তোমার সঙ্গে কথাবার্তা বলেছে, তুমি কন্ট্যাক্ট করেছো, তুমি একবার পারলে এসো। তো ওই টাইমে আমার সেভাবে কোনো কাজ ছিল না, আমি মোটামুটি ওই 8টা নাগাদ গুরুভাইয়ের চেম্বারে চলে গেলাম। ওনারা পুরো এন্টার ফ্যামিলি এসেছিল, মা মেয়ে আর ভদ্রলোক 3 জনেই এসেছিল। তো ভদ্রলোক বলে আমিই বলছি, ঠিক আছে, আমার যদি কোথাও আটকে যায় তাহলে ওরা দুজন হেল্প করে দেবে। তো ভদ্রলোক ঘটনাটা শুরু করার আগে একটা কথা বললো যে দেখুন এই প্রপার্টিটা কিন্তু এমন নয় যে আমি পুরনো বাড়ি কিনে রেনোভেট করেছি বা পুরনো কোনো প্রপার্টি কিনেছি। এই প্রপার্টিটা কিন্তু মানে জায়গাটা আমি কিনেছি, আমি প্রপার্টিটাকে দাঁড় করিয়েছি, আমি বানিয়েছি সব কিছু পুরোপুরি। ইভেন আজ থেকে 5 বছর আগে প্রপার্টিটা তৈরি হয়েছে, এবং গৃহপ্রবেশের সময় 2-3 দিন থাকার যে নিয়ম রয়েছে রাত কাটানোর, আমি একা ছিলাম, কোনো প্রবলেম হয়নি। আমার শ্বশুর বাড়ি হচ্ছে রানাঘাটে, ওই রানাঘাটে আমার শালার বউ ওখানে পিকনিক করেছে, রাত্রিবেলা থেকেছেও, কোনো প্রবলেম হয়নি। প্রবলেমটা শুরু হয়েছে ইদানিং সময়, হঠাৎ করে শুরু হয়েছে ইদানিং সময়। বলছে আমরা এরপর থেকে একটা প্যাটার্ন লক্ষ্য করতে আরম্ভ করলাম, যে 3 দিন আমরা ওখানে ছিলাম। প্যাটার্নটা হচ্ছে যখনই ওখান থেকে একটা বাচ্চা কাঁদে, তখনই ঘরের মধ্যে একটা খুব দুর্গন্ধ তৈরি হয়, আর তখনই এই পাশ থেকে কেউ একজন পাস করে বাচ্চাটার দিকে যায়। ইভেন লাস্ট দিনকে আমরা একটা খুব অদ্ভুত জিনিস দেখেছি, সেটা হলো যে ওই বাচ্চাটা উঠোনের মধ্যে পুরো দৌড়াচ্ছে, গোল গোল করে দৌড়াচ্ছে, আর একজন মহিলা মনে হচ্ছে ওই কাঁঠাল গাছের ঠিক পিছন থেকে জাস্ট মাথাটা বার করে বাচ্চাটাকে ফলো করছে।